নমস্কার বন্ধুরা, আজকের খবরের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো, আপনারা জানেন যে ভারতের বিদেশ সচিব রণবীর জয়সওয়াল বাংলাদেশ বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে অনুকূল পরিবেশ এবং পরিস্থিতি হলে বাংলাদেশের সাথে ভারতের কথাবার্তা হতেও পারে। এই বিষয়ে একটি বিবৃতি দেওয়ার পরে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং ইউটিউবাররা উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে তারা প্রচার করতে শুরু করেছে, সুর নরম করল দিল্লি, বাংলাদেশের চাপে মোদি মাথা নিচু করে কথা বলতে চাইল, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে শুরু করেছে। এই নিয়ে আলোচনাও হচ্ছে। এমনকি এই আলোচনাও হয়েছে, একজন ভদ্রমহিলা দেখলাম বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেলে, তিনি বলছেন বাংলাদেশের ভারতকে যত না বেশি দরকার, ভারতের কিন্তু বাংলাদেশকে আরো বেশি করে দরকার। অর্থাৎ কথাবার্তা বলতে ভারতই বেশি আগ্রহী। এইসব শুনে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে তারা কি বলতে চাইছে, কি বলতে পারে। তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন। তিনি তার ব্যাখ্যাতে বলেছেন যে ভারতবর্ষের পেটের মধ্যে অবস্থান করছে বলা যেতে পারে বাংলাদেশ। এখানে কোনো অস্থিরতা হলে ভারতের ওপর পড়বে, কথাটা সত্য। সুতরাং বাংলাদেশের দেশকে ব্যবহৃত করে যদি কোনো জঙ্গি কার্যকলাপ বা অন্য কোনো অস্থিতিকর পরিস্থিতি যদি সৃষ্টি করা যায়, সেটি ভারতের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হয়ে পড়ে, কথাটা সত্যি। আর একই সাথে ভারত চাইবে না তার চারিদিকে শত্রু তৈরি করতে, এটাও কথাটা ঠিক। ভারতবর্ষ কোনোদিনই 2.5 ফ্রন্টে যুদ্ধ করতে পারবে না। এই ব্যাপারে ভারতবর্ষ নাকি প্রস্তুত নয়। 2.5 ফ্রন্ট মানে একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, আর 0.5টা হচ্ছে বাংলাদেশ নিজে। আমি শুনছিলাম আর ভাবছিলাম এদের চিন্তা ভাবনার গভীরতা কোন জায়গায় রয়েছে। প্রথমেই বলে রাখি, এই যে 2.5 ফ্রন্টের চিন্তা ভাবনা ভারতবর্ষের সামরিক নীতির একদম 1962 সালের পর থেকেই এটি চালু আছে। ভারত জানে কোনো না কোনো সময় তাকে একই সাথে আড়াইখানা দেশের সাথে, প্রায় তিনখানা দেশের সাথে, অর্থাৎ পাকিস্তান, চীন এবং বাংলাদেশের সাথে যুদ্ধ একই সাথে করতে হতে পারে, এবং সেই ব্যাপারেই ভারতবর্ষ প্রথম থেকেই প্রস্তুত হয়ে রয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, তখন বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত সেনানায়ক ফজলুর রহমান তিনি বিবৃতি দিয়েছিলেন, চীনের সাথে সহযোগিতা করে এই সময় বাংলাদেশের উচিত নর্থ ইস্টকে দখল করার জন্য বাংলাদেশের চেষ্টা করা। যদিও বাংলাদেশ গভর্নমেন্ট এই কথাকে অস্বীকার করেছেন, বলেছেন যে এটি তার ব্যক্তিগত মতামত, এটি বাংলাদেশের কথাবার্তা নয়। এখন চিন্তা করতে হবে, এই যে কথাবার্তা বলার সাহস বা ইচ্ছা বাংলাদেশের মানুষদের বা টিভি চ্যানেলে যারা আসে, তারা কথাবার্তা বলতে গেলে চিন্তা ভাবনা করে কথা বলতে পারে না। তারা সাহসটা পায় কোথা থেকে? ভারতবর্ষ বর্তমানে সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে 4র্থ স্থানে অবস্থান করছে। আর বাংলাদেশ কোথায়? বর্তমানে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে 5ম স্থানে রয়েছে ভারতবর্ষ, 5ম স্থানে অবস্থান করছে, এবং সেটি আগামী দিনে খুব তাড়াতাড়ি এটি 3য় স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ভারতবর্ষের অর্থনীতিতে প্রবৃদ্ধির হার, অর্থাৎ জিডিপির হার 6.2,
এই 2025 সালে দেখা দিয়েছে। খুব শিগগিরই ভারতবর্ষের অর্থনীতি $5 ট্রিলিয়ন মাপে হতে যাচ্ছে। এই ধরনের জায়গাতে বাংলাদেশের আয়তনই বা কতটুকু, তার ক্ষমতাই বা কতটুকু? আচ্ছা, ভারতবর্ষ যে কথাবার্তার জন্য আগ্রহী হয়ে উঠবে বাংলাদেশের সাথে, কি ব্যাপারে কথাবার্তা বলতে আগ্রহী হবে? আপনারা এই কিছু বুঝতে পারছেন? আমি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম খুলে দেখার চেষ্টা করলাম যে তারা কি বলতে চাইছে, কোন ব্যাপারে বাংলাদেশের সাথে কথাবার্তা না বললে ভারতবর্ষের চলছে না, বা যেগুলো ব্যাপারে কথা বললে ভারতবর্ষের অত্যন্ত সুবিধা হবে। আপনারাই তো বলে বেড়ান যে ভারতবর্ষকে শেখ হাসিনা সমস্ত কিছু সুবিধা দিয়ে দিয়েছে। সমস্ত যখন সুবিধা পাওয়াই হয়ে গেছে, নতুন করে আবার কি সুবিধা নেওয়ার আছে? উল্টে ভারতবর্ষ তো এখন তো ইউনিট গভর্নমেন্ট, ন্যাচারালি তারা তো আর সেই সুবিধা দিতে চাইছে না। সুবিধা দিতে যখন চাইছে না, তখন ভারতবর্ষ টাইট দিতে শুরু করেছে। কিন্তু তার প্রত্যুত্তরে বাংলাদেশকে তো দেখতে পাচ্ছি না কোনো বিশেষ ব্যবস্থা নিতে। তারা বলছে রিটালিয়েশনে যাবে না। আর রিটালিয়েশনে যাবেটা কি করে? প্রত্যাঘাত তারা করবে না। প্রত্যাঘাত করার জায়গাটা কোথায়? এগুলো তো মিথ্যা প্রচারের ফানুস এতদিন ধরে ফলিয়ে ফলিয়ে বলা হতো। ভারতীয়রা নাকি প্রচুর সংখ্যায়, লক্ষ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করছে। একবার তার চিন্তা ভাবনা হয় না যে কোথায় কাজ করে বাংলাদেশে ইন্ডাস্ট্রি কোথায়, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবে? দু একটা বড় পোস্টে অল্প কয়েকজন মানুষ অনেক মাইনেতে বিশেষ প্রযুক্তিবিদ হিসাবে কাজ করলো, সেটা একটা অন্য ব্যাপার। বাংলাদেশের মানুষরা নিজেরাই কাজ না করতে পেরে ভারতবর্ষে এসে পাড়ি জমায় এবং এখান থেকে যেতে চায় না। সেখানে ভারতবর্ষের মানুষরা বাংলাদেশে গিয়ে কাজ করবে, এইসব যুক্তি তো এতদিন ধরে চলে আসছে। আরো নানান যুক্তি, নানান কিছু। তারা কিন্তু বলতে পারেনি কি কি সুবিধা ভারত বাংলাদেশ থেকে নিয়েছিল বা বাংলাদেশ থেকে শোষণ করেছিল কি কি জিনিস। আপনারা জানেন, তারা খালি একটা ব্যাপারেই বলে, তিস্তার পানি চুক্তি। তিস্তা থেকে যত পরিমাণ জল পাওয়ার কথা, ন্যায্য পাওনা, ততটা নাকি পায় না। গরমকালে নাকি যথেষ্ট পরিমাণ জল তিস্তাতে থাকে না, আর বর্ষাকালে অতিরিক্ত জল পাঠিয়ে বন্যা করে দেয়। বাংলাদেশের, আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশের বন্যা পরিস্থিতি, ভারতবর্ষ বিভিন্ন যে বাঁধ তৈরি করেছে নদীর ওপরে, তারও অনেক আগে থেকে চিরকালই বাংলাদেশে বন্যা হতো। কারণ বাংলাদেশ নিচু জায়গা, নদীমাতৃক অঞ্চল। টোটাল বাংলাদেশের 54খানা নদী আসে ভারতবর্ষ হয়ে। এটি নদীমাতৃক দেশ, তাই বর্ষাকালে যখন জলস্ফীতি ঘটে, বহু জায়গায় বাংলাদেশে বন্যা ঘটে। আর জল কি কোনোদিন আটকে রাখা যায়? কতখানি আটকাবে? জলের একটা নির্দিষ্ট পরিমাণ হলে যে কোনো বাঁধ থেকে ছেড়ে দিতেই হবে। এটাই সারা পৃথিবীর নিয়ম এবং সবাই সেটা জানে, কিন্তু এই ব্যাপারে বলা হয়। তো যাই হোক, গঙ্গা চুক্তিও আগামী দিনে 26 সাল নাগাদ সেটা শেষ হতে যাচ্ছে। তো এরপরে সেটা রিনিউ করার ব্যাপার নিয়েও কথা। এখন ভারতবর্ষ কি কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে? বাংলাদেশের কাছে এই সরকারের সাথে তো কোনো রকম কথাবার্তা বলার কোনো রকম উপায়ই নেই। এই সরকারের সাথে কথা বলে কি হবে? কোনো চুক্তির বৈধতা কি থাকবে? কারণ এটি তো কোনো নির্বাচিত সরকার নয়। বাংলাদেশে যখন আগামী দিনে কোনো নির্বাচিত সরকার আসবে, তার সাথে যদি একটা কোনো ব্যাপারে চুক্তি করে, সে চুক্তির একটা বৈধতা থাকবে। এই সরকার, বাংলাদেশে যে বর্তমান সরকার রয়েছে, সে নিজেই কতখানি বৈধ, সেটা নিয়ে তো প্রশ্ন জুড়ে রয়েছে। এমতো অবস্থায় ভারতবর্ষ নাকি বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সাথে কথা বলার জন্য আগ্রহ হয়ে গেছে, এবং তারা নাকি আবার শর্ত যা পাচ্ছে বাংলাদেশ। মনে মনে হাসি পায়, নিজেদের অবস্থাটাকেও এরা বুঝতে পারে না। আর একটা কথা অনেকদিন ধরে স্টাডি করে দেখলাম, বাংলাদেশের সাধারণ মানুষদের মুখে মানিতম জগৎ। তারা যত না বেশি পরিশ্রম করে, তারা মুখের কথাতেই মুখে জিততে চায়।
সে যত বড় মিথ্যে কথাই হবে না কেন মানিয়ে মানিয়ে বলার চেষ্টা করে। তো যা হবার তাই হয়েছে। আগামী দিনে খুব শিগগিরই দেখা যাবে যে ভারতবর্ষ কতখানি বাংলাদেশের সাথে কথা বলতে আগ্রহী ওঠে। এই আগ্রহী জাস্ট একটা কথা বলেছি যে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হলে তবেই ভারতবর্ষ বাংলাদেশের সাথে কথা বলতে পারে। অনুকূল পরিস্থিতির মানেটা কি? অনুকূল পরিস্থিতির মানে হচ্ছে ভারতবর্ষে স্বার্থ বিঘ্নিত কোনো কাজ বা কথাবার্তা যদি না হয়, তখন ভারতবর্ষ যে কোনো দেশের সাথে কথা বলতে পারে। সেটা শুধু বাংলাদেশ না, যে কোনো দেশ হতে পারে। সেটাই তো স্বাভাবিক। আপনারা কি করবেন? আমাদের উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য, অ্যাকচুয়ালি 8টি রাজ্য, এই রাজ্যদের নিয়ে আপনারা কথাবার্তা বলতে শুরু করবেন অযাচিতভাবে। তারপরে কি করবেন? ভারতের পতাকা মারিয়ে চলাফেরা করবেন, সবসময় উস্কানিমূলক কথাবার্তা বলবেন, আবার ভারতের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে আগ্রহী হবে। এটা তো একটা কোনো অনুকূল পরিস্থিতির ব্যাপার নয়। যখন আপনারা সঠিকভাবে ভারতবর্ষের সাথে কথা বলা কতখানি প্রয়োজন সেটি বিচার করে এগিয়ে আসবেন, তখনই কথাবার্তা বলা যাবে। আরেকটি কথা যে ভদ্রমহিলা বলেছিলেন তাকে প্রত্যুত্তরে জানাই যে আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের মাটিতে যদি কোনো অপ্রীতিকর বা অস্থিতিকর কোনো অবস্থান তৈরি হয়, অর্থাৎ জঙ্গি কার্যকলাপের ক্ষেত্র যদি তৈরি হয়, তখন ভারতবর্ষ বাধ্য হবে বাংলাদেশের সাথে কথা বলতে। এই যে কথাবার্তাগুলো বলছেন, এগুলো অনেকটা ঠিক সমাজ বিরোধী বা গুন্ডাদের মতো কথাবার্তা। এই কথাগুলোতে ভারতবর্ষ মোটেই গুরুত্ব দেয় না। তার কারণ এই সব গুন্ডামি করতে গেলে কিছু শক্তির প্রয়োজন আছে। বাংলাদেশ কি সেই শক্তি অর্জন করেছে? বাংলাদেশে কি সেই শক্তি আছে? ভারতবর্ষ যদি বাংলাদেশের মধ্যে কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তখন ভারতবর্ষের প্রয়োজনে ভারতবর্ষে হিন্দুদের যে দেবদেবতারা রয়েছে, তারা জানি না কোথা থেকে কিছু আননোন গানম্যানকে বা এই ধরনের কিছু মানুষদেরকে পাঠিয়ে দেয় সারা পৃথিবী জুড়ে। সেটা কেরালায় হয়েছে, পাকিস্তানে হয়েছে, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখতে পেয়েছেন। ভারতবর্ষের ক্ষতি করতে পারে এরকম যেসব মানুষজন আছে, যারা ক্ষতি করার চেষ্টা করছে, তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত বাংলাদেশে হয়নি, হয়তো আগামী দিনে হতেও পারে। তারা তো আমাদেরকে আর বলে কয়ে আসবে না, তারা কোথা থেকে আসে কেউ জানে না, কিন্তু তারা এটা করে। তখন দেখা যাবে কি হচ্ছে আর না হচ্ছে। কিন্তু একথা ভাববেন না, ভুলেও ভাববেন না যে ভারতবর্ষ বাংলাদেশের সাথে কথাবার্তা না বললে খুব অসুবিধায় রয়েছে। আরেকটি কথা বলা হয়, ভারতবর্ষ বাংলাদেশকে $12 বিলিয়ন পণ্য রপ্তানি করে, আর বাংলাদেশ থেকে প্রায় $2 বিলিয়ন কম কিছু পণ্য হয়তো আমদানি করে। আমদানি ব্যবস্থাটা যা বন্ধ করেই দিয়েছে। নতুন করে বাংলাদেশের পণ্য ভারতবর্ষে আমদানি করা খুবই মুশকিল। এখন এই $12 বিলিয়ন বাংলাদেশ টাকা দিয়েই কেনি, ডলার দিয়েই কেনি। আপনাদের একটা কথাবার্তা বলে রাখি, ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে $800 বিলিয়ন রপ্তানি বাণিজ্য করে। তাই বাংলাদেশের যে $10 বিলিয়ন, সেটাই $800 বিলিয়ন ক্ষেত্রে কত পার্সেন্টেজ আপনারা একটু চিন্তা করে দেখবেন। যদি একটি পয়সাও যদি না হয়, তার তো ভারতবর্ষের কতখানি যাবে আসবে। আর ভারতবর্ষ কিন্তু এই $10 বিলিয়ন ব্যবসা অন্য কোনো না কোনো দেশে ঠিক পাঠিয়ে দিতে পারবে, এবং সেক্ষেত্রে ডলার রোজগার করতে পারবে। কিন্তু বাংলাদেশকে অন্য কোনো জায়গা থেকে এই মালপত্র আমদানি করতে গেলে দ্বিগুণ বা তিনগুণ বা অনেক বেশি দামে আমদানি করতে হবে, এবং সেক্ষেত্রে নিজেদের দেশের দ্রব্যমূল্য অনেক বেশি বেড়ে যাবে। মুখে আপনারা তর্ক করবেন অন্য দেশ থেকে কিনে নিয়ে আসবো, অন্য দেশ থেকে কিনে নিয়ে আসবো, কিন্তু সেটি করলে আপনাদেরই ক্ষতি হবে, এবং ক্ষতি হবেও। ভারতবর্ষ আগামী দিনে যেভাবে চলছে আর বাংলাদেশ সম্পর্ক ভারতবর্ষের সাথে যেভাবে যাচ্ছে, আগামী দিনে ভারতবর্ষ বাধ্য হবে
বাংলাদেশে যে কোনো পণ্য রপ্তানি বন্ধ করতে, এবং সেটাই হতে যাচ্ছে। এবং সেটা হওয়ার পর তখন আপনারা মর্মটা বুঝতে পারবেন যে ভারতবর্ষ এতদিন বাংলাদেশকে কিভাবে শোষণ করে এসছে। কেউ কেউ তো এখন বলে উঠছে মোদি এখন নজর পড়েছে গঙ্গা চুক্তির ওপর, তার কারণ ইউনিস গভর্নমেন্টের নেতৃত্বে এই সরকার বাংলাদেশকে উন্নতির যেদিকে নিয়ে যাচ্ছে তাতে নাকি ভারতবর্ষের নেই গাত্র দেওয়া হচ্ছে। মানে ভাবুন কিন্তু চিন্তা ভাবনা কোন জায়গায় রয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বর্তমানে নেই বললেই চলে, নতুন কোনো বিনিয়োগ নেই, বস্ত্রশিল্প এবং অন্যান্য কলকারখানা অর্ধেকের বেশি ধ্বংস হয়ে গেছে, বেকারত্বের পরিমাণ প্রচণ্ডভাবে বেড়ে রয়েছে। অর্থনীতির দিক থেকে বাংলাদেশের প্রবৃদ্ধির হার 4.5% নেমে এসছে, এটা 3-এর দিকে যাচ্ছে, কোথায় শেষ পর্যন্ত যাবে কোনো ঠিক নেই। এই অবস্থায় ইউনিয়ন গভর্নমেন্ট বর্তমানে বাংলাদেশের বুকে আপনাদের থেকে যা তথ্য পাওয়া যাচ্ছে তাতেই এখন আর অত জনপ্রিয় নয়। এমনকি ছাত্র উপদেষ্টারা এখন কোনো জায়গায় একটি সম্মেলনের ডাক দিলে 100-রও বেশি লোক হওয়া খুব মুশকিল হয়ে পড়েছে। বাংলাদেশ এখন সমস্যায় জর্জরিত, তার চারিদিকে তারা কোথায় এখন মানবিক করিডোর দেবে, নাকি তাদের সেন্ট মার্টিনে আমেরিকা এসে উপস্থিত হয়ে স্থায়ী বেশ করার জন্য, সেই নিয়েই তাদের মধ্যে চিন্তা ভাবনা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে জর্জরিত। ভারতবর্ষ নাকি বাংলাদেশকে নিয়ে নাকি চিন্তায় পড়ে যাচ্ছে, উন্নতি দেখে নাকি তার গাত্র দেওয়া হচ্ছে। কোথায় উন্নতি, কোথায় আছেন আপনারা? আপনারা ভাবতেও পারছেন না যে বাংলাদেশের অবস্থা দিনকে দিন কিভাবে শেষ হয়ে আসছে। এই তো দেখতে পেলাম যে মালয়েশিয়া থেকে 36 জন বাংলাদেশিকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের তদন্ত চলছে। আরও কিছু জঙ্গিকে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের অর্থনীতির মূল দুটি পিলার, একটি পিলার হচ্ছে বস্ত্রশিল্প, রেডিমেড গার্মেন্টস, অপরটি হচ্ছে বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানোর রিমিটেন্স। তো এইরকমভাবে যদি বিভিন্ন জায়গায় যদি মুখ কালো করে আসে, সেখান থেকে মুখ পড়িয়ে আসে, তারা কি আর সেভাবে বাংলাদেশ থেকে লোক নেবে, নাকি সেখানে কাজ করে তখন বাংলাদেশের শ্রমিকরা রিমিটেন্স পাঠাতে পারবে? এগুলো একটু চিন্তা করে দেখবেন। আর ভারতবর্ষকে যতই হিংসা করুন, যা খুশি করুন, সেই তো ভারতবর্ষেই আসতে হয়। সে পালিয়ে পালিয়ে যারাই হোক না কেন, আপনাদের যেসব ইউটিউবাররা আছে তারাও যখন পালিয়েছিল, তারা সেই ভারত বিরোধী কথাবার্তা এত বলে, তারাও কিন্তু সেই ভারতবর্ষ হয়েই পালিয়েছিল, তাদের কোনো উপায় ছিল না। আর শেখ হাসিনাকে কেন ফেরত পাঠাচ্ছে না, এই বিষয় নিয়ে কথাবার্তা হয়। এর মধ্যে দুটো কথাবার্তা বলে দিই যে ভারতবর্ষ এখন যে পুশব্যাক করছে, তখন কিছু কিছু সাংবাদিক প্রশ্ন করে তাহলে আওয়ামী লীগের যে এত লোকজন যে ভারতবর্ষ চলে গেছে, তাদের কেন পুশব্যাক করে আবার পাঠাচ্ছে? এর উত্তরে বলি, সারা ভারতবর্ষের সব জায়গায় কিন্তু পুশব্যাক হচ্ছে না, কিছু কিছু জায়গা থেকে ধরপাকড় চলছে এবং পুশব্যাক করার চেষ্টা হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ বাদ, এবং পশ্চিমবঙ্গেই অধিকাংশ আওয়ামী লীগের সমর্থক এবং বাংলাদেশিরা থাকে, অন্যান্য বাংলাদেশিরা থাকে। এখনো পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্ত উপনীত হয়নি, জানি না আগামী দিনে হবে কিনা, যে বাংলাদেশিদের ধরপাকড় করবে। সুতরাং বুঝতে পারলেন যে কেন তাদেরকে পাঠানো হচ্ছে না। এবং আরেকটি কথাবার্তা মনে রাখবেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে, ক্ষমতাহীন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতবর্ষ কিন্তু কোনো লাভবান হয়নি। কেননা শেখ হাসিনার কাছ থেকে কিছুই ভারতবর্ষ পাচ্ছে না, কিন্তু তবু রেখে দিয়েছে কিসের জন্য? এটি একটি মানসিকতার পরিচয়, যে বন্ধু হিসাবে যাকে ডাকা হয়েছে, সে যখন বিপদে পেরে আশ্রয় চেয়েছে, তার কিছু থাকুক আর না থাকুক, তাকে সারা জীবন আশ্রয় দিয়ে যাবে। তাকে তার অসুবিধার দিনে তাকে ছেড়ে দিয়ে পালাবে না। এবং তাকে এখন যদি বাংলাদেশে পাঠায়, শেখ হাসিনার কি অবস্থা হবে? তার কি সঠিকভাবে বিচার হবে? হবে না। কেননা আপনাদের বিচার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আমরা তো এখান থেকে খবর পাচ্ছি, সেখানে কোনো বিচারক নিজের ইচ্ছায়
তিনি বুঝতেও যদি পারেন কাউকে জামিন দিতে পারেন না। আবার বড় বড় জঙ্গি টঙ্গিরা সরকারি ইচ্ছার জন্য বিচারকদের জামিন দিতে বাধ্য হন। এই তো বিচার ব্যবস্থার অবস্থা। আপনাদের এখানকার আইনজীবীরা সরাসরি প্রশ্ন তোলেন, এই বিষয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন যে তারা ঠিকমতো এখন বিচারালয়ে গিয়ে কাজ করতে পারছেন না। সংবাদ মাধ্যমের অবস্থাও ঠিক সেরকম হবে। আপনারা নিজেরা বলুন তো, আপনাদের বিভিন্ন যে সংবাদপত্রগুলো ছিল তার নামি নামি যারা সংবাদপত্রের যে সাংবাদিকরা ছিল তারা আজ কোথায়? তারা বিভিন্ন হত্যা মামলায় অভিযুক্ত হয়ে সমস্ত জেলের মধ্যে বাস করছে। সত্যি না মিথ্যে সেগুলো? কি ধরনের মানবিক অবস্থা রয়েছে সেখানে? একটি ক্ষুধার্ত হায়নাদের মুখে এই শেখ হাসিনাকে তুলে দেওয়া হবে? আপনারা যদি সঠিক বিচার করতে যেদিন উপনীত হবেন, বিচার ব্যবস্থা যখন স্ট্রং হবে, তখন তিনি যদি যেতে চান তিনি যাবেন, এবং তিনি নিজের ইচ্ছায় যদি যেতে চান তবেই তাকে পাঠানো হবে। কখনো ভারতবর্ষ কাউকে বাধ্য করবে না যে আপনি চলে যান বলে, তাকে বিতরণ করার চেষ্টা করবে না। আর এই কথা ভুলেও ভাববেন না যে বাংলাদেশের থেকে ভারতে কিছু পাওয়ার আছে। আর একটা কথা বিভিন্ন সময় বলা হয়, ভারতবর্ষ থেকে কোনো রকম সহযোগিতা নাকি বাংলাদেশ পায়। সহযোগিতার ক্ষেত্র তো প্রচুর রয়েছে, প্রচুর। আমি আরেকটি সহযোগিতার কথা বলছি, যে সহযোগিতার কথা কেউ বলে না। প্রায় 2400 কিলোমিটার জুড়ে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত বিস্তৃত রয়েছে। এই সীমান্তে রক্ষা করার জন্য 3 দিক থেকে তো ভারত রয়েছে। একদিকে মায়ানমার, আর একদিকে হচ্ছে ওই আরেকটু অংশ রয়েছে বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর। বাংলাদেশকে তার সীমান্ত রক্ষা করার জন্য বছরে কত টাকা খরচা করতে হয়? সামান্য পরিমাণে কিছু পয়সা হয়তো খরচা। কত সৈন্যবাহিনীর পরিমাণই বা কত? এই বিস্তীর্ণ সীমান্ত রক্ষা করার জন্য যে ধরনের সৈন্যবাহিনী দরকার হয়, মিনিমাম ন্যূনতম যে সৈন্যবাহিনী দরকার, সেই সৈন্যবাহিনী কি পোস্টিং রয়েছে? নেই। যদি থাকতে হতো তাদেরকে মাইনে দিতে হতো, টাকা পয়সা দিতে হতো, কত পরিমাণ খরচা হতো। এত খরচা কিন্তু বাংলাদেশ সরকার করে না। ভারত চারিদিক দিয়ে আছে। আজও পর্যন্ত স্বাধীনতার প্রায় 53 বছরের বেশি হয়ে গেল, আপনার 71-এর পর থেকে। সেই 47-এর পর থেকে যদি ধরা হয় তাহলে এতদিন হয়ে গেছে, 1 ইঞ্চি জমি কিন্তু আপনাদের থেকে ভারতবর্ষ নেয়নি। তারা যদি চাইতো বহুদিন আগে বহু জমি তারা নিয়ে নিতে পারত। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।